এবার পালাতে শুরু করেছে উপদেষ্টা এবং এনসিপি নেতাকর্মীরা। হঠাৎই গোপন তথ্য দিল প্রধান বিচারপতি। রীতিমতো আবারও আওয়ামী লীগের ভয়ানক মিছিল। একটু বোধহয় সহিষ্ণু হতে হবে, একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক। অনুচ্ছেদ 41-এর কথা বললেন, আমি অনুচ্ছেদ আসছে 28 অক্টোবরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বাজানোর মহা আয়োজন চলছে। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত। সার্জিসের একটা বক্তব্য শুনেন। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপারি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে? ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। আওয়ামী লীগের চুরি বাটপারি চিন্তাই ছাড়া কেউ নেতা হইতে পারে না। তুই নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলি, তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস। দর্শক, ব্রেকিং নিউজ। হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির নেতা, সমন্বয়কদের এবং কিছু উপদেষ্টাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুঁজে পাওয়া যাবে না এবং তার অধীনে নির্বাচন হবে না, একই বললেন প্রধান বিচারপতি। আপনাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আমরা দেখাবো, অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি, প্রধান বিচারপতি কি বলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আসলেই আগামী নির্বাচনের আগেই দেশ ছাড়তে বাধ্য হবেন, বা এই যে বিচারপতি তিনি কেন এই কথা বলতেছেন, আগামী নির্বাচনকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসছেন। কথা বেশি আর বাড়াতে চাই না, আমরা মূল ভিডিওতে যেতে চাই। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভারতীয় বাংলা একটা জনপ্রিয় গান আছে, আইটেম সং, যতই ঘুরি উড়াও রাতে লাটাই তো আমার হাতে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে খেয়ে ফেলছে। বাংলাদেশ অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে। গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসায় সুন্নি এবং ওয়াহাবি না কি জানি বলে ওদেরকে, দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 144 ধারা জারি হয়েছে, সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল, তারপরেও ট্যাকেল দিতে পারে নাই। প্রচন্ড মারধর হয়েছে, শুনেছি 2 জনের মতো অক্কা পেয়েছে সুন্নিপন্থী কেউ। এতদিন শুনলাম মুসলিম মানে সুন্নি, যারা বাংলাদেশে থাকে ম্যাক্সিমাম আমরা দেখেছি মুসলিম মানে সুন্নি। এখন শিয়া ওয়াহাবি কি কি জানি বলে এদের মতবাদ, ভাই এত কিছু জানি না। যাই হোক, যেটা বলছিলাম, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে, কিভাবে হবে আমি জানি না। আমি যথেষ্ট উদ্বিগ্ন, শঙ্কিত, কারণ এই তথাকথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সার্জিস আলম জমিদারের নাতি, ফকিন্নির বাচ্চা, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতের কেন বিচার হবে না? সাবেক ছাত্রলীগ কিংবা সাবেক আওয়ামী লীগ, উদাহরণস্বরূপ লতিফ সিদ্দিকী 2014 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন, বিবৃতি দিয়েছেন। সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়, যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন গ্রেফতার করা হবে না? সার্জিস হাসনাত কি মক্কার খেজুর? তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না, এটাকে নিশ্চয়তা দেবে। আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি, তারা যে আওয়ামীপন্থী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না, তার নিশ্চয়তা কে দেবে? তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত। সার্জিসের একটা বক্তব্য শুনেন। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপারি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে? ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। আওয়ামী লীগের চুরি বাটপারি চিন্তাই ছাড়া কেউ নেতা হইতে পারে না। তুই নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলি, তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস, তোর তো তাহলে বিচার হওয়া উচিত। এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন করতে হবে। আওয়ামী লীগের একটা দল, এদের মধ্যে দুর্বৃত্ত ছিল, রাজনৈতিক ভাবে দুর্বৃত্তায়ন করেছে, অর্থ পাচার করেছে, একাধিক শ্রেণী ছিল। তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করা?
রিফাইন্ড আওয়ামী লীগের ডেফিনেশনটা কি? বিরক্ত লাগে এদেরকে নিয়ে কথা বলতে। ফকিনির ফুত, যতই উড়াউড়ি করস না কেন, তোদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। আরেক ফকিনির বাচ্চা সে বলতেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নাকি মব বলা যাবে না, মানে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছে, সেটা নাকি মব না, সেটা নাকি রাজনৈতিক কর্মসূচি। এবং এই মবের বিরুদ্ধে কথা বললে আজকে জামাত, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারাও তাদের কর্মকাণ্ডকে নাকি মব বলা হবে। রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। মানে চিন্তা করা যায়, এদের ব্যাখ্যাগুলা চিন্তা করেন। রিফাইন্ড আওয়ামী লীগের সাবেক বর্তমান যা আছে সবাই দুর্নীতি করছে। তৃণমূলের একটা জয় বাংলা স্লোগান দেওয়া কর্মী দুর্নীতি করছে ওদের কথা অনুযায়ী। আর মবের যে ব্যাখ্যা দিয়েছে, তার মানে মবকে তারা স্বীকৃতি দিয়েছে। যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মবকে স্বীকৃতি দিয়েছে, সেই ক্ষেত্রে এই ফকিনীর বাচ্চা, টুকায়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে, না দিলেই কি বা যায় আসে। একটা কথা বলি, যখন দক্ষিণা বাতাস শুট করে উত্তর দিকে বইতে শুরু করে, তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে। তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। তার মানে ডক্টর ইউনূস শেষ। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এই জন্য মূলত জিনিসটা দোদল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয়, সেক্ষেত্রে ডক্টর ইউনূস চলে যান, এবং সেটা যে কোনো সময়। এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে, এতদিন আমি বলি নাই, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে। আমি নিশ্চিতভাবে বলতেছি আপনাদেরকে। এর আগে অনেক কথা বলেছি, বাট মিলে নাই। তবে আজকের তথ্যটা একদম সলিড ইনফরমেশন। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল পরিস্থিতি পরিবর্তন হবে। বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে। এই ফকিনীর বাচ্চা, টুকায়ের বাচ্চারা কেউ বাঁচতে পারবে না, এদের রক্ষা নাই। এবং বিএনপির আসছে 28 অক্টোবরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বাজানোর মহা আয়োজন চলছে, ষড়যন্ত্র চলছে, প্লট রেডি করা হচ্ছে। দর্শক, চারদিকে নানান আয়োজন। ইউনূসের অধীনে নির্বাচন হবে না। ভারত, আরো নানান গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে নির্বাচন হোক ফেব্রুয়ারিতে, কিন্তু ইউনূসের অধীনে না। এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র এবং জনগণের একটা প্রত্যাশা এক জায়গায় মিলিত হওয়ায় সন্দেহ, সংশয়, উত্তেজনা, গুঞ্জন আরো বাড়ছে। যদি এরকম হতো যে ইটস অ্যাবসলিউটলি আওয়ামী কনস্পাইরেসি আর কনস্পাইরেসি, নাথিং মোর দেন দ্যাট অফ, তাহলে সমস্যা হতো না। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ইউনূস আবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম নয়। তিনি একটা কারচুপি নির্বাচনের দিকে যাচ্ছে। আবার ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে দিবে না, এটা আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে এই নভেম্বর মাসেই, মানে 28 অক্টোবর কেন্দ্রিক প্ল্যান। তো এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার রেস্টোরেশনের যে রায় সেটা আসবে, এবং তারপরেই সেনাপ্রধান বা যে কেউ বিভিন্ন গোষ্ঠী চেষ্টা করে ইউনূসকে সেফ এক্সিট দিয়ে দেবে যে আপনি চলে যান, আপনি নির্বাচন আয়োজন করতে পারেন না। এদিকে জামাত সহ অনেকে তো সংস্কার ছাড়া নির্বাচন চাই না, ইউনূসের অধীনেই সংস্কার ছাড়া নির্বাচন চায় না, এবং তারা এইভাবে জাতীয় নির্বাচনে রাজি না, তাদের অনেক দাবি দেওয়া আছে। এখানে পরিস্থিতি কাজে লাগানো খুব সহজ। বলবে যে ইউনূসের বিদায়, আপনি চলে যান, বাধ্য করবে যেতে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার। আর এই উপদেষ্টা পরিষদের মধ্যে যারা ঘাটতারামি করবে, যারা নিরাপদে দেশ ছাড়তে রাজি হবে না, যারা দেশেই থাকতে চাই, ঠিক আছে আপনারা এই নতুন তত্ত্বাবধায়ক সরকার থাকেন, রেখে দিবে, সমস্যা নেই। মানে আওয়ামী লীগের মিশন হচ্ছে অ্যাট এনি কস্ট আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন তার হতে দিবে না ঠেকাও। এই জন্য নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে সরাসরি নির্বাচন বানচাল বা এগুলো তো বলতে পারবে না, তারা বলতে পারবে
যে ইউনূসের অধীনে নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। এখন তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক যে রায়টা কোর্টে আসতে যাচ্ছে, যেটা সংবিধান সংশোধনের সাথে রিলেটেড, এইটা নিয়ে বাংলাদেশের পরবর্তী রাজনীতি হবে। এমনকি দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে যে ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারা এখন আর নির্বাচন চায় না। হোয়াট ডাজ ইট মিন? ডিসেম্বরে কারা নির্বাচন চেয়েছিল? এখন বলবেন যে এটা বিএনপি। বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল, তারা এখনো নির্বাচন চায়, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। তারা বলছে যে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তাহলে আসিফ মাহমুদ ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল এতদিন, তারা এখন নির্বাচন চায় না, এটা বলতে বিএনপি কে বোঝান নাই। আর জামাত ডিসেম্বরে নির্বাচন চায় না, জামাত মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল আগেও, এখনো বলছে যে ডিসেম্বরে হলে সমস্যা নেই, তবে এই সংস্কারগুলো হতে হবে, নির্বাচন হতে হবে সুষ্ঠু। এই 240 আসন বিএনপি কে আগে দিয়ে দিবেন যে চুক্তি করে এসেছেন, এটা চলবে না। তো এই জায়গায় ডিসেম্বরে নির্বাচন তাহলে কারা চেয়েছিল যে এখন তারা চায় না? এটা হচ্ছে ওয়াকার, সেনাবাহিনী। ওয়াকারের স্পষ্ট কথা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু ওয়াকার ডিসেম্বর শব্দটা উচ্চারণ করেন নাই, যিনি উচ্চারণ করেছিলেন 18 মাস, 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। এটা ওয়াকারের জুরিসডিকশনের বাইরে ছিল। 18 মাসের মধ্যে নির্বাচন না কত মাসের মধ্যে, এটা বলার কোনো অধিকার ওয়াকারে ছিল না, কিন্তু তিনি 18 মাস ফিক্সড করে দিয়েছিলেন। বিশ্লেষক সোলাইমান ভাই তিনি কিন্তু এই বিষয় নিয়ে ডক্টর ইউনূসের পদত্যাগ বা পতন নিয়ে তিনি বেশ মোটামুটি ভাবে আলোচনা করেছেন, এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের আগে ডক্টর ইউনূস তিনি কি করবেন না করবেন সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে কি মনে হয় যে এই সমন্বয়ক এবং এই উপদেষ্টারা তারা কি করবে? যে এখন বাংলাদেশে গুজব চলছে, গুজব চলতে থাকবে, গুজবের কিন্তু শেষ নেই। এখন বলতে বলতে গুজব কোনটা কোন দিক দিয়ে সঠিক হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। তার একটা উদাহরণ দেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতাতে ছিলেন তখন কিন্তু আমরা ভিডিও বানিয়েছি, এই মুহূর্তে পালিয়ে গেলেন শেখ হাসিনা, এই পদত্যাগ করবেন, ওই করবেন, সেই করবেন, এই কথাগুলো বলতে বলতেই হঠাৎ করেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। আমরা জানতেই পারলাম না, কিছুক্ষণ পর আমরা জানতে পারলাম যে হ্যাঁ তিনি পদত্যাগ করেছেন, তিনি আসলে পদত্যাগ করেছেন, এই কথা আমরা জানতে পেলাম। এবং তিনি যে পালিয়েও গেছেন এটাও কিন্তু অনেক আগে আমরা বলছিলাম, কিন্তু শেষমেশ দেখেন পালিয়েই গেল। সো এরকমই কিছু আগে থেকে আন্দাজ করা হয়, সেই আন্দাজ অনুযায়ী বলতে বলতে শুনতে শুনতে কোনো না কোনো কথা সঠিক হয়ে যায়। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো